বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহতি ক্লাসে যারা উপস্থিত আছেন ওনারা তো এতক্ষণ আলোচনা করলেন, আর আপনারা যারা আলোচনা শুনে ধন্য হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে আসলে আলোচনার কিছু নাই, যা কিছু ছিল আজকে বিভিন্ন কারণে একটু মানসিক একটু পেরেশানিতে ছিলাম, যার কারণে আসলে কোনোটাই হয় না। আজকে ভাবছিলাম যে একটু ভালোভাবে আলোচনা করব, একটু পড়ালেখা করার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠে নাই। যাই হোক, আমি অল্প কিছুক্ষণ দু একটা কথা বলবো, যদি আমার এবং আপনাদের সকলের কাজে লাগে। আলোচনা তো শুনতে পারি নাই, শুধুমাত্র সারা আলোচনাটা শুনলাম। যতটুকু শুনছি এতে আমার যেটা বোঝা হয়েছে যে লাইকোপোডিয়াম আলোচনা করার আর কোনো কিছু বাকি নেই। এখন আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, যে লাইকোপোডিয়ামটা কিভাবে শুরু করা যাবে, কিভাবে শেষ করা যাবে, অর্থাৎ কিভাবে আমরা লাইকোপোডিয়াম একটা রুগী দেখে চিনবো, বা একটা রুগী আমাদের কাছে আসলে আমরা বুঝতে পারবো যে রুগীটাকে লাইকোপোডিয়াম দিতে হবে। আপনারা লাইকোপোডিয়ামের পরিচয় জেনেছেন, ছাত্র খুব সুন্দর উদাহরণ দিচ্ছে কৃপণ স্বভাবের, এবং কৃপণ কিরকম হতে পারে, চিনার উপায় কি, এটার উদাহরণ স্যার দিচ্ছেন, ঠিক না? সালফার, নাক্স এ জাতীয় ওষুধগুলো কৃপণ। সালফারের তো যে বিষয়টা সেটা হচ্ছে সালফার কোনো কিছুতে স্থির থাকতে পারে না, তার মধ্যে অস্থিরতা বেশি, এই জন্য কৃপণতা উদারতা তার বোঝা মুশকিল। লাইকোপোডিয়ামকে বলা হচ্ছে ভেজিটেবল সালফার। ভেজিটেবল সালফার কেন বলা হয়েছে? লাইকোপোডিয়াম ওষুধটা ভেজিটেবল কিংডম থেকে আসা, সোর্সটা হচ্ছে উদ্ভিদ, আর গাছটা হচ্ছে এটা এক ধরনের মস জাতীয় গাছ, যেটাকে গুল্ম বলা হয়। গুল্ম কোনগুলো? ফুল হয় ফল হয় না, সেগুলো গুল্ম। আমার মনে হয় গুল্মের ব্যাখ্যাটা এরকম নয়, উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লতা, আরেকটা গুল্ম, আরেকটা বৃক্ষ। তাহলে লতা তো আমরা চিনি, বৃক্ষও চিনি, মধ্যখানে যেগুলো আছে এগুলো গুল্ম, অর্থাৎ যে গাছগুলো খুব বেশি বড় হয় না, এ জাতীয় গাছ আছে না, এটাও এই ধরনের। তো দেখেন, লাইকোপোডিয়ামের যে আলোচনা করতে চাই, স্যার বলছিলেন, জাহাঙ্গীর স্যার ওইটার ব্যাখ্যা দিচ্ছেন যে ভীরু স্বভাবের, তবে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা আছে তার, ঠিক আছে না? সে কি চায়? নেতৃত্ব দিতে চায়, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য তো সাহস লাগে। কিন্তু লাইকোপোডিয়াম ভীতু। এই মানুষগুলোকে আমরা কিভাবে চিনবো? এই কথাটা ভিত্তি করে আমরা ওষুধ দিতে পারবো কিনা বা চিনবো কিনা? যদি না চিনি তাইলে পড়া পড়ে লাভ কি বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে একটু ইয়েস নো কিছু বলিয়েন, তাহলে আমি বুঝবো যে কথাটা আসলে বুঝতেছেন। আর নাইলে মনে করবো যে তাকে থাকলেও মনে ঘুমিয়ে গেছেন। দেখেন, এই কথাটা কিরকম, যে সে নেতৃত্ব দিতে চায় কিন্তু সে ভীরু, এই স্বভাবটা আমরা কিভাবে বুঝবো?
ধরেন একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার মাকে জিজ্ঞেস করলেন বাচ্চা কেমন, বললো যে সে খুব ছটফটে, মারধর করে, তার আশেপাশে যারা আছে কাউকে শান্তি দেয় না। কিন্তু আপনার এখানে আসছে একদম চুপচাপ ভদ্র, এখানে সে বসে আছে। তাহলে উনি যে ব্যাখ্যা দিলেন সে এরকম করে, সবকিছু তার চায়, নেতৃত্ব দিতে চায় বা তার কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু সে বাচ্চাটা এখানে আসে দেখেন আরো বাচ্চা আছে, তাদের সাথে মিশে না, কথাবার্তাও বলে না, চুপচাপ বসে আছে। সে লাইকে ভিডিও হতে পারে কিনা, কি বলেন? আজকে যে আলোচনা আমরা শুনলাম এতক্ষণ, এই আলোচনায় কি বাচ্চাটার স্বভাবটা লাইকোপিডিয়ামের সাথে মিলে কিনা? বুঝেন না? অর্থাৎ লাইকোপিডিয়ামটা হচ্ছে তার নিজের এরিয়াতে নেতা, যেটা তার এরিয়ার বাইরে সেখানে গেলে সে আর কিছু করতে পারে, ওখানে সে ভীরু। যেটাকে বলা হচ্ছে, স্যার বলছিল সত্যের ভক্ত নরমের জন। আসলে আমি যেটা দেখছি বেশ কয়েকজন রাইটার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছেন যে লাইকোপিডিয়ামের রোগীরা যে নেতৃত্ব দিতে চায় সে আগে নেতৃত্ব দেওয়ার পরিবেশটা তৈরি করে, যে যেন এখানে তার উপরে কেউ মাতব্বরি করার সুযোগ না করে, করে ফেললে সেখানে তার নেতৃত্ব টিকে না, এখানে সে ভয় পায়। তাহলে যে বাচ্চাটা ঘরে সে অস্থিরতা প্রকাশ করে সেটা তার নিজস্ব পরিবেশ, কিন্তু যখন একটু বাইরে গেল সে চিন্তা করছে যে লোকগুলো তো আমার পরিচিত না, বেশি দুষ্টুমিগুলো যদি মার দেয়, যদি বকা দেয়, এই জন্য সেখানে সে ভদ্র সেজে যায়। ঠিক এটা আমাদের এলাকায় অনেক রাজনীতিবিদ এরকম আছে, দেখবেন নিজের গ্রামে, ওয়ার্ডে, পাড়ায় বহুত বড় নেতা, এখান থেকে একটু বাইরে গেলে তার আর কোনো কি নেই, নেতৃত্ব নাই, সেখানে সে বেজা বেড়াও। লাইকোপিডিয়ামটা এই ধরনের ওষুধ এই জাতীয় ব্যক্তিদের। অর্থাৎ একটা মানুষের ভেতরে যখন লাইকোপিডিয়ামটা ডেভেলপ করে তখন তার ভেতরে চরিত্রটা এসে যায়। মায়াজম হিসেবে আমরা লাইকোপিডিয়ামকে কি খাইছিলাম? কোন মায়াজমের ওষুধ এটা? সকল মায়াজমের উপরে তার কি আছে, তার ক্ষমতা আছে। তাহলে এটা অনেক বেশি ক্ষমতাশীল ওষুধ, ঠিক আছে না? কিন্তু মনের দিক থেকে সে কি ভীরু। এই জন্য তাকে ধন্যবাদ দিলে সে কি করে? কান্না করে ফেলে। মানসিক দিক থেকে কিন্তু লাইকোপিডিয়াম কি নয়, সাহসী নয়, তবে সে লক্ষ্যে পৌঁছার জন্য অনেক কিছু করে, নাক্সের মতো। সে কিন্তু লক্ষ্যে পৌঁছতে চায়, সম্পদ অর্জন করতে চায়, সমাজে বড় চেয়ারটা চায়, বড় হতে চায়, কিন্তু নাক্সের মতো এত দুঃসাহসিক পদক্ষেপ সে নেয় না। সে ভেবে চিন্তে স্টেপ বাই স্টেপ কাজ করে, আগে পরিবারে, পরে বাড়িতে, তারপরে সমাজে, তারপরে আস্তে আস্তে বিস্তার করে। এটা হচ্ছে লাইকোপিডিয়াম। আর নাক্স হচ্ছে সে যেটা চায় এটা চায়, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, প্রয়োজনে খুন করবে, মেরে ফেলবে, এতে কিছু করার নাই। তার যেটা চাওয়া দরকার, যেখানে পাওয়া দরকার তাকে পেতে হবে, লক্ষ্যে পৌঁছা চাই। তাহলে দুজনের মধ্যে পার্থক্য আমরা পেলাম। কাতরতা এত স্যার বললো নাক্স হচ্ছে শীত কাতর আর লাইকোপিডিয়াম গরম কাতর। কিন্তু ব্যতিক্রমটা কি এখানে? লাইকোপিডিয়ামের গরম কাতর, কিন্তু একটা ব্যতিক্রম অবস্থা আছে যেটার উপর যে লক্ষণটা পেলে আপনি ওষুধ দিতে পারবেন। সেটা কি? একটু আগে বললেন যে আগে স্যার পছন্দ করে, গরম খাদ্য পছন্দ করে। কি করে? স্বাভাবিকটা হচ্ছে কি গরম কাতর মানুষ ঠান্ডা খেতে পছন্দ করবে, এটা হচ্ছে কি স্বাভাবিক। কিন্তু লাইকোপিডিয়াম কি করে? গরম কাতর কিন্তু গরম খাওয়া পছন্দ করে। বিষয়টা একটু ব্যতিক্রম না? তাহলে ব্যতিক্রমটা সকল সময় আমাদের কাছে কি, এই যে ব্যতিক্রম যে জিনিসটা, এটা সবচেয়ে মূল্যবান বেশি। লক্ষণের মূল্যায়ন করতে যাই, আমরা যখন লক্ষণের মূল্যায়ন করব সেখানে ব্যতিক্রমটা কি করব? বেশি গুরুত্ব দিব। তাহলে লাইকোপিডিয়ামের
কাতরতা এবং খাদ্যের মধ্যে যে ব্যতিক্রম জিনিসটা পেলাম সে হচ্ছে কি গরম কাতর, কিন্তু খাবারটা সে কিরকম পছন্দ করে? গরম পছন্দ করে। আর ফসফরাস কি কাতর? ঠান্ডা বরফ খেতে চায়, ঠিক আছে না? এই ওষুধগুলোর নামে এটার সাথে আসার কারণ হচ্ছে আমরা যখন ক্রনিক ডিজিজের ওষুধ নির্বাচন করতে যাব তখন ওই ওষুধগুলোর সাথে রোগীর লক্ষণের সাথে আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। কারণ তাদের এবং এদের লক্ষণের মধ্যে অনেক সময় কি আছে, অনেকগুলো সামঞ্জস্য আছে যেগুলো পার্থক্য নির্ণয় করতে হবে। আর যত বেশি তুলনামূলক ঔষধ আমরা জানবো তত বেশি আমরা সফল হব। কারণ বেশি বেশি তুলনা করতে পারলে ওষুধ নির্বাচনটা কি হবে? সহজ হবে, সঠিক হবে। সঠিক ওষুধের কাছে আমরা বুঝতে পারবো, অধিক সদৃশ হবে। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম বিষয় হচ্ছে লাইকোপোডিয়ামের গঠন তো সারা বলছে, আপনারাও জানেন, দেখলে চিনতে পারবেন। এবার কিরকম গঠন? দেখতে কেমন? উপরের দিকটা কি শীর্ণ চিকন, নিচের দিকটা মোটা। এটা তো মহিলাদের স্বাভাবিক গঠন এরকম, উপরের দিকটা একটু চিকন থাকে আর নিচের দিকটা মোটা থাকে। তাহলে সব মহিলা কি লাইকোপোডিয়ামের রোগী কিনা? আমরা কিভাবে বুঝবো? অস্বাভাবিকতা আমাদেরকে খেয়াল করতে হবে। কোনটা খেয়াল করতে হবে? অস্বাভাবিকতা। যে লোকটা দেখতে কিরকম দেখা যাচ্ছে, তার মাথার গঠনটা ঠিক আছে, গলা টলা বুক টুক এগুলো একটু শীর্ণ, কিন্তু পেটটা একটু বড়, নিচের দিকটা তুলনামূলক উপর দিকটার সাথে সামঞ্জস্যহীন। এটাই হচ্ছে লাইকোপোডিয়ামের গঠন। কিন্তু যদিও দেখতে এরকম গঠন, ফ্যাট বের হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, তার বুদ্ধিবৃত্তি কিন্তু কি নয়, বুদ্ধিতে তার প্রখর। শারীরিক গঠনের মধ্যে তার এরকম শীর্ণতা থাকলেও বুদ্ধিতে তার ত্রুটি নেই। সে অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান লাইকোপোডিয়াম। তাহলে দেখেন শারীরিক গঠনের সাথে মানসিক গঠনের যে পার্থক্যটা এখানে, তাহলে তাকে প্রতিবন্ধী বলা যাবে না, বিকলাঙ্গ বলা যাবে না। যাবে? যাবে না। তার কি আছে? বুদ্ধিবৃত্তিটা অত্যন্ত প্রখর, এটা সঠিকভাবে বেড়ে উঠছে, কিন্তু শারীরিক গঠনে তার কি আছে? ত্রুটি আছে। তাহলে আমরা এই রোগীটাকে যেভাবে আমরা দেখব, এরকম দেখতে হলেও তার সাথে কথাবার্তা বলে আপনি দেখবেন যে সে না, তার মানসিক দিকটা পারফেক্ট আছে। কথাবার্তা বলে বোঝা যায় না যে তার মধ্যে কি আছে, সমস্যা আছে, ঘাটতি আছে, এটা বোঝা যাবে না। আরেকটা আলোচনা আসছে লাইকোপোডিয়ামের মধ্যে, বয়সের তুলনায় বৃদ্ধ দেখায়। বয়সের তুলনায় বৃদ্ধ দেখায়। কালকে আমি না একটা ছেলে দেখছি এরকম, কিছু তো আছে একদম বামুনে খাটো, এরা না, বয়স ধরেন 11-12 বছর হবে, গঠনও ঠিক আছে, লম্বাটা বয়স ঠিক আছে, কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হয় যে 20-22 বছর বয়স। তাহলে বয়সের তুলনায় কি দেখায়? বৃদ্ধ। বয়স 10 বছর কিন্তু দেখতে 20 বছরের মতো লাগে। এরকম আছে না অনেক মানুষ, চেহারা দেখে আমরা অনেকে বলি যে তার বয়স মানে কি। আবার অনেকে শারীরিক ঘটনের কারণে অনেক মানুষকে এরকম দেখায়। তাহলে স্বাভাবিক কোনটা? বয়সের সাথে সাথে শরীরের সকল অঙ্গের সামঞ্জস্যতা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। লম্বা অনুযায়ী শরীরের গঠন ঠিক থাকবে, এটাই স্বাভাবিক। লম্বা মনে করেন 3 ফুট, ওজন 80 কেজি, সে ঠিক আছে? ঠিক নাই। আমাদের মায়েরা কি চায়? বর্তমান সমাজের মায়েরা কি চায়? চেম্বারে গিয়ে বাচ্চাটাকে নিয়ে কি বলে? বাচ্চাটা কিছু খায় না। বাচ্চার ওজন ধরেন 7 কেজি, তার মধ্যে 12 কেজি আছে, এরকম করে কাছে সাথে একদম শুকিয়ে গেছে বাচ্চাটা। বলে কিনা আপনাদেরকে জানি না, তবে আমাদের কাছে এসে বলে। এখন দেখেন, এই স্বাভাবিক কথাটা আমরা রোগীদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনার বাচ্চার স্বাভাবিকতাটা কি থাকা দরকার, তাহলে অস্বাভাবিকতা কি হবে বোঝা যাবে। বাচ্চাকে সারাদিন কিছু না কিছু খাওয়াইতে আছে,
শুধু খায় না অভিযোগ, বাতাসে খায় না, এটাই অভিযোগ। তো তার পেটটা পাকস্থলীতে কত বড়, সেখানে আধা কেজি খাবার দেবেন, আপনি তো 2 কেজি খাওয়াই দিচ্ছেন, এরপর আরো 2 কেজি খাওয়াইতে চান। এই মনোভাবের কারণে শিশুরা কি হয়, অসুস্থ হয়। আচ্ছা, ওদিকে আজকে আলোচনা করবো না। তাহলে আরেকটা কথা তো আপনারা শুনছেন আলোচনা আজকে, যে লাইকোপোডিয়াম একটা পাশে বেশি কাজ করে। কোন পাশে? ডান পাশে কাজ করে, বাম পাশে করে না? করে। শর্তটা হচ্ছে লাইকোপোডিয়ামের বেশিরভাগ রোগগুলোই ডান পাশে প্রকাশ পায়, পরে অন্যান্য দিকে কি হতে পারে, বিকশিত হতে পারে। তাহলে এটা একটা রাইট সাইডেড ঔষধ, ডান পাশের ঔষধ। তাহলে যদি আমরা দেহটাকে এভাবে ডান পাশে যদি মিডল বরাবর যদি রেখা টানি, তাহলে ডান দিকে কি কি অর্গানগুলো আছে? এদিক থেকে আসলে লিভার আছে, ঠিক আছে না? কিছু কিছু অর্গান আছে ডানে বামে আছে। তাহলে যদি নিউমোনিয়া আক্রান্ত হয়, তাহলে লাইকোপোডিয়ামের রোগী হলে তার ডান ফুসফুসটা আক্রান্ত থাকবে, ঠিক আছে না? এদিক থেকে গেলে তো আমরা যখন আমরা চেস্টের মধ্যে প্রবেশ করব, তখন সেখানে ডান দিকে লিভার পাবো, তারপর কি পাবো? রাইট লাংস, পিত্তথলি আছে, যাক এগুলো পাবো। এখন নিউমোনিয়া রোগী হলে কি হবে, তার ডান ফুসফুসটা বেশি আক্রান্ত থাকবে, ডান দিকে লিভার আক্রান্ত হবে। আর লাইকোপোডিয়ামের রোগী তো ফ্যাট ব্যারেমের রোগী, এটা তো শুনছেন সবাই, ঠিক আছে না? তার ফ্যাটের সমস্যা কি আছে? ফ্যাটের সমস্যা বাদ দিলে আমার লাইকোপোডিয়ামে আর আলোচনা থাকে না। কোনো আলোচক বাদ দিছে নাকি ফ্যাট লাইকোপোডিয়ামে? তাহলে দেখেন, এই যে তার ফ্যাটের মধ্যে যাবতীয় গন্ডগোলগুলো সৃষ্টি হয়, এটা লিভারকে কেন্দ্র করে হয়। লাইকোপোডিয়াম লিভারের উপরে কাজ করার অস্বাভাবিক ক্ষমতা আছে। যে কয়েকটা ঔষধ লিভারের উপরে খুব বেশি কাজ করে, তার মধ্যে লাইকোপোডিয়াম একটা। এই কারণে লিভার যখন যথাযথভাবে ডায়েট দিতে পারে না, তার এনজাইমগুলো সিক্রেশন করতে পারে না, হজম ক্রিয়ার মধ্যে তার সমস্যা দেখা দেয়, অজীর্ণতা এসে যায়, তার গ্যাসের সমস্যা হয়, ফ্যাট ফুলে যায়। আর যেহেতু লাইকোপোডিয়াম ডান দিকে ক্রিয়া করাটা পছন্দ করে, তাহলে আমরা যে পাইলাম তুলনামূলক ফ্যাট ফাফার আলোচনা হয়েছে 3টা ঔষধ, লাইকোপোডিয়ামটা কোন দিকে পাইছিলাম আমরা? নিচের পেট, ডান পাশে। নিচের অঙ্গ তো লাইকোপোডিয়ামের এমনি একটু কি মোটা থাকে, স্থূল থাকে, ফুলা থাকে, এটা লাইকোপোডিয়ামের গঠনগত বৈশিষ্ট্য। তাহলে দেখেন, এই যে তার মলের সমস্যা, ফ্যাটে বুটবাট করে, গ্যাসের সমস্যা, এই সবগুলোকে কার কারণ হয়ে থাকে? লিভার গন্ডগোলের কারণে। কারণ লিভারকে প্রসেসর বলা হয়, খাদ্যের যাবতীয় প্রসেসিং করার যে কাজটা, সেটা লিভার করে থাকে। এই জন্য যখন লিভার আক্রান্ত হয়ে যায়, তখন পেটের মধ্যে গন্ডগোল দেখা দেয়, পায়খানা ঠিকভাবে হয় না, কোষ্ঠবদ্ধ হয়। তারপরে প্রথম মলটা কিরকম হয়? শক্ত, ক্রমান্বয়ে নরম হয়, ঠিক আছে? এই যে অর্গানিক সমস্যা, লিভারটা কোন জায়গায় আছে কেউ হাত দিয়ে দেখাতে পারবেন? কার কার লিভার আছে? সবার আছে, পুরুষ মহিলা সবাই। বাচ্চাদের আছে? সবার আছে। তাহলে কোথায় থাকে লিভার? বাচ্চাদের মাথা থাকে, আস্তে আস্তে বয়স হতে হতে এটা নিচে নেমে আসে, কি বলেন? কিডনি যদি মাথায় থাকে, তাহলে লিভার মাথায় থাকতে পারে না। আমাদের স্টুডেন্টদেরকে যখন কি প্রশ্ন করা হয় বাইবাতে, যে কিডনি কোথায় আছে, কয় স্যার কিডনি মাথায় আছে। এখন তাহলে লিভারটা কোথায় থাকে? কোন দিকে? ডান দিকে, ঠিক আছে না? আমরা যে ফ্যাটকে যে ভাগ করছিলাম 9টা ভাগ, এটা জানেন তো আপনারা? তাহলে সে 9 ভাগের কোন ভাগের মধ্যে লিভার আছে? এটার নাম কি? ডাক্তার হিসেবে বলেন, ডান পাশে তো সবাই বলে রাইট
হাইপোকন্ড্রিয়া। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ামে কি আছে? লিভার আছে। তাহলে দেখেন এই যে পেটের যাবতীয় গন্ডগোল, দীর্ঘ আলোচনা লাইকোপোডিয়ামকে নিয়ে, এই সবগুলো কিসের কারণে হচ্ছে? লিভারের কারণে। আজকের সমাজের সবচেয়ে একটা ভয়ঙ্কর রোগ হেপাটাইটিস। কি বলেন, আছে না? প্রতি 100 জনে একজন হেপাটাইটিস আক্রান্ত। এই তথ্য জানেন আপনারা? প্রতি 100 জনে কয়জন? একজন লিভার ডিজিজে আক্রান্ত। তাহলে হাজারে কয়জন? 10 জন। 1 লাখে 100 জন। তাহলে এইভাবে আমরা সবাই কি অনেকেই আছি লিভার ডিজিজে আক্রান্ত, অর্থাৎ কেউ টের পাচ্ছি, কেউ টের পাচ্ছি না। এই লাইকোপোডিয়ামটা যদি যথাযথভাবে উপযুক্ত লক্ষণে প্রয়োগ করা যায়, তাহলে আপনারা এসবিএস রোগী চিকিৎসা করতে পারবেন। এটা একটা জটিল ওষুধ। অ্যালোপ্যাথিতে এর কোনো চিকিৎসা নাই, আছে না স্যার? কোনো চিকিৎসা নাই। এই জন্য তারা ভ্যাকসিনেশনটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, যে লিভার ভালো থাকলে তাকে কি করেন? বি ভাইরাস, সি ভাইরাসের টিকা দিয়ে দেন। এখন দেখেন তাহলে ক্ষুধার পেটের কথা যখন আসছে, ক্ষুধার কথাটাও বলে ফেলে। ক্ষুধাটা তার কিরকম? আমাদের তো ক্ষুধা পাইছে, কতক্ষণ চলবে আর ক্লাস? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ বলবো, শেষ। তাহলে ক্ষুধা কি হচ্ছে? ক্ষুধা বেশি, কিন্তু কয়েক লোকমা খেলে তার ক্ষুধা চলে যায়, আর খেতে পারে না। আজকে আমাদের খাদ্যাভ্যাস তো অদ্ভুত টাইপের। পশু পাখিও এভাবে খায় না, আমরা যেভাবে এখন খাই। আমাদের যে খাদ্যাভ্যাস, কোনো টাইম টেবিল নেই, সারাদিনে আমরা খাই, ঠিক আছে না? খাওয়ার নিয়ম মেনে চলা আমাদের উচিত। আচ্ছা, আর একটা রোগের কথা আলোচনা করব, এটা অনেকে একটু চাপাই আলোচনা করছে, আমি একটু ওখানে আলোচনা করব। আপনারা কেউ মাইন্ড করিয়েন না, আমাদের জানা দরকার। কান্নাকাটির আলোচনা তো বহুত হয়েছে, শিশুরা কখন কাঁদে, কখন হাসে, ঠিক আছে না? জি স্যার। দেখেন দর্শভঙ্গ একটা শব্দ আছে, সেক্সুয়াল ডিজিজ। রোগীর অভাব নেই, কিন্তু চিকিৎসা পায় না মানুষ। লাইকোপোডিয়াম এরকম একটা ঔষধ। এটা আসলে লজ্জা শরমের বিষয় না, বাহিরে আলোচনা করলে লজ্জার বিষয়। আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, আমাদের তো এগুলো জানতেই হবে। কি বলেন, জানা লাগবে না? এই জন্য এখানে লজ্জা পেলে লাভ হবে না। কারণ আপনার কাছে যখন একজন রোগী কি করতে আসবে? চিকিৎসা করতে আসবে। আমরা কিন্তু চেম্বারের মধ্যে লিখে রাখি, লজ্জা ত্যাগ করে খাঁটি সত্য কথা বলতে হবে। কি বলেন, আমাদের এখানেও আছে, লেখা আছে না? তো শিখতে যদি আমরা লজ্জা পাই, আর রোগী যদি লজ্জা ত্যাগ করে বলে, কি লাভ হবে? লাভ হবে? আগে আমাদেরকে লজ্জা ত্যাগ করে শিখতে হবে। জি না, নিরজ্জন স্যার। অর্থাৎ জানার জন্য যতটুকু জানা দরকার, যতটুকু আলোচনা দরকার, ততটুকু আলোচনা আমাদেরকে করতে হবে। জাহাঙ্গীর স্যার একটু বলছিলেন যে সঙ্গমের সময় মায়েরা কি করেন? যৌনিতে ব্যথা অনুভব করেন, এবং সঙ্গমের পরে কি হয়? জ্বালা হয়। তাহলে দেখেন এই যে কষ্টটা, যাদের এই জাতীয় সমস্যা আছে তাদের বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই জাতীয় সমস্যা নিয়ে যিনি দীর্ঘদিন ভুগেন, তিনি ওই মা হওয়ার পরটা রুদ্ধ হয়ে যায়। তাহলে আমি একজন চিকিৎসক হিসেবে আমাদেরকে এই বিষয়টা জানা উচিত না? কেন হয় এটা? হওয়ার পেছনে যে কারণ, সেটা হচ্ছে আমরা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়, তখন অনেকগুলো এনজাইম সিক্রেশন হয়, আর ওই মায়েদের সিক্রেশনগুলো হয় না।
না হওয়ার কারণে একজন মা কনসিভ করার জন্য যে উপকরণগুলো তাকে সহযোগিতা করবে এই উপকরণগুলো তাকে যথাযথভাবে সহযোগিতা করে না, এই জন্যই তিনি কি হন না, কনসিভ করেন না। তাহলে লাইকোপোডিয়াম এমন একটা ঔষধ যেখানে এরকম একটা লক্ষণ আছে যে লক্ষণটা একজন মা বাচ্চা কনসিভ করার জন্য বাধা। কারণ সঙ্গমটাই যদি যথাযথ না হয় তাহলে সেখানে কি হবে না, কনসিভ হবে না। সেখানে টাইমিং এর ব্যাপার আছে, মানসিকতার ব্যাপার আছে, এবং শুক্রাণু এবং ডিম্বাণুর কি আছে, নিষিক্ত হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এই জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যদি মায়েদের এই জাতীয় সমস্যা থাকে আর আদার্স লক্ষণগুলো যদি লাইকোপোডিয়ামের সাথে মিলে, তাহলে আমরা ওই মাকে, বন্ধাত্ম রোগীকে কি করতে পারবো, লাইকোপোডিয়াম দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণতা এনে দেওয়ার পথ উন্মোচন করতে পারবো। এই জন্য আমাদেরকে এটা জানতে হবে। এরপর আসেন বাবাদের ক্ষেত্রে। আজকে বর্তমান ইন্টারনেটের যুগ, অনলাইন মিডিয়ার যুগ। এই অনলাইনের কারণে, ইন্টারনেটের কারণে বহু যুবক তার যৌবন হারাচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, ধ্বজভঙ্গ রোগী হয়ে যাচ্ছে। লাইকোপোডিয়ামের কথার মধ্যে বিদ্যুতের ধ্বজভঙ্গের কথা বলা হয়েছে, তবে ব্যাখ্যা বিশ্লেষণে আমি যতটুকু দেখছি এটা শুধুমাত্র বিদ্যুতের ধ্বজভঙ্গের ওষুধ নয়। এখানে কয়েকটা কথা বলা হয়েছে, হস্তমৈথুন। তাহলে হস্তমৈথুনটা কখন আসে? এটা করার যে সবচেয়ে যে সোর্স সেটা হচ্ছে মোবাইল। যখন মনের ভিতরে কামনা বাসনার সৃষ্টি হয় আর যখন সে সুযোগ থাকে না, তখন সে অবৈধ পন্থাটা সে কি করে, অবলম্বন করে। এটার জন্য তাহলে উৎসটা মারাত্মক উৎস। আপনারা দেখবেন পথে ঘাটে রাস্তার পাশে কুয়াশা পড়ে, এরপরেও ছেলেরা বসে রয়েছে মোবাইল নিয়ে। তাহলে বলেন কি জিনিস তাকে এত আকৃষ্ট করলো যে এত শীতের রাত, এত ঠান্ডা, এত গরম, এত ধুলাবালি, এগুলো তাকে কি করতে পারে নাই, সরাইতে পারে নাই। এখন তো নেটওয়ার্ক অনেক ভালো, ঘরের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায়, তাহলে সেখানে রাস্তায় বসে থাকে। নিশ্চয় সে যে কাজটা করছে সেটা কি নয়, আরেকজনে দেখতে পারবে না। ঘরে বসে লোক সমাজে পরিবারের সাথে সে সেটা উপভোগ করতে পারবে না। এই জন্যই সে এই কুয়াশা, ঠান্ডা, এত কিছু সে মেনে নিছে। তাহলে দেখেন এই জাতীয় সমস্যাগুলো যখন সে দীর্ঘস্থায়ী করে, এক সময় সে নিস্তেজ হয়ে যায়। যখন তার প্রয়োজন, বিয়ে শাদী করাইতে বললে অনেকে বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে চায় না। তার কারণ সে জানে সে নিজেকে কি করে ফেলছে, অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে। এই জন্য লজ্জা পাওয়ার ভয়ে সে আর এখন বিয়ে করতে চায় না। এরপরে অতিরিক্ত শুক্রক্ষয়। তাহলে অতিরিক্ত কথাটা কখন আসবে? যখন নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলবে। জি, এটা আলোচনা করে শেষ করে দিচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি শেষ করে ফেলছি। তাহলে দেখেন লাইকোপোডিয়ামটা এই জাতীয় পন্থা অবলম্বন করে যারা অতিরিক্ত শুক্র ক্ষয় করে ধ্বজভঙ্গ হয়েছে, পুরুষ এবং মহিলা উভয় লাইকোপোডিয়ামের রোগী। আর ওষুধ আছে, অ্যাস্টাফিসিক্রিয়া আছে, সেলেনিয়াম আছে, ক্যালেডিয়াম আছে, অ্যাগনাস কাস্ট আছে, ওষুধের অভাব নেই। তবে লাইকোপোডিয়ামের ক্ষেত্রটা একটু ভিন্ন অন্যগুলোর তুলনায়। যাক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।